বিজেপিকে জবাব দিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কতজন রোহিঙ্গা পাওয়া গেল এবং কতজন রোহিঙ্গার নাম তারা বাদ দিতে পারলো, এই জবাবটা কিন্তু দিতে হবে। আমরা এনআরসি দেখেছি আসামে, একই সাথে ভোট হবে, ওদের এসআইআর হচ্ছে না, আমাদের এসআইআর হচ্ছে। আমরা জানি 12 লক্ষের মধ্যে 7 লক্ষ হিন্দু মানুষকে ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে, মুখে বলুক আর না বলুক। আসামে 40% মাইনরিটি ভোট আছে, এগুলো সবাই জানে, কিন্তু কেউ এগুলো নিয়ে আলোচনা করছে না। আবেদন করার পরে নাগরিকত্ব আসতে একদিনও লাগতে পারে, দুদিনও। এসআইআর চলছে, তো এই এসআইআর কতটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করতে পারে বলে আপনার মনে হয়? এমএসএমই এবং আনন্দধারা প্রকল্প, এই দুটোর উপরে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি সার্বিকভাবে। আজকের যে বিশেষ অতিথি রয়েছেন আমাদের সাথে, তিনি একধারে স্বয়ং শ্রী বৈষ্ণব গুরু অদ্বৈতাচার্যের 10ম বংশধর শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর একজন অন্যতম বংশধর, আবার তিনি একধারে শান্তিপুরের মানুষের কাছে অত্যন্ত কাছে, শান্তিপুর মানুষের একদম ঘরের ছেলে, এবং তিনি শান্তিপুরের একজন জনপ্রতিনিধি শ্রী ব্রজকিশোর গোস্বামী মহাশয়। আমরা তার কাছ থেকে জেনে নেব তার রাজনৈতিক জীবন এবং অন্যদিকে তার আধ্যাত্মিক জীবন বা তার আধ্যাত্মিক জগৎ সম্পর্কে, এবং তার রাজনৈতিক জীবনকে ঘিরে গড়ে ওঠা নানা রকম তর্ক বিতর্ক, নানা রকম সমালোচনা নিয়ে একদম তার সাথে আমরা খোলামেলা গল্প করব। আমরা জানি যে কোনো রাজনৈতিক পডকাস্ট করতে গেলে নানা রকম মত দ্বিমত থাকবে, কিন্তু সর্বসাধারণের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ এবং কর্তব্য। তাই আমরা এই পডকাস্টের মাধ্যমে নানা রকম রাজনৈতিক বিষয়, হিস্ট্রি সবকিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমাদের সাথে, তার রাজনৈতিক ব্যাপ্তি এবং আধ্যাত্মিক ব্যাপ্তি দুটোই অপরিসীম। তিনি আমাদের শান্তিপুরের মানুষের কাছে অত্যন্ত কাছের, একদম মাটির মানুষ। তিনি আমাদের সাথেই রয়েছেন। নমস্কার দাদা, আপনাকে এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের জন্য সময় দিতে পেরেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর সরাসরি একদম বেশি সময় নষ্ট না করে আমাদের সরাসরি আলোচনায়। তো এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের সময় দিতে পেরেছেন, আরো একবার আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। না, নিশ্চয়ই। আমি শুধু এটাই বলবো, বারবার এই কথাটা বলার দরকার নেই, তার কারণ ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি। একদম। তো আমি এই যে আপনার রাজনৈতিক জীবন, আপনার আধ্যাত্মিক জগৎ, দুটোকে একসাথে কি করে ব্যালেন্স করছেন? এটা প্রথম দিকে খুব কঠিন হয়েছিল। শুরুর দিকটাতে মনে হয়েছিল যে কিভাবে করা যাবে, তারপর সময়ের সাথে সাথে এখন এক জায়গায় করে নিয়েছি। একটা আমার আত্মা, একটা আমার দেহ। সেই জন্য আত্মার দেহ তো বেশি দিন আলাদাভাবে থাকতে পারে না, তাকে এক জায়গায় হতেই হয়। আধ্যাত্মিকতা আমার আত্মা, রাজনীতি আমার দেহ, দুটো মিলিয়েই আমি এখন চলছে। সময় দিতে পারছে নিজের আধ্যাত্মিক জগৎ। একটু পড়াশোনার পরিমাণটা একটু কমে গেছে। আগে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটা বড় সময় থাকতো, পড়াশোনা করতে করতে ঘুমোতে যেতাম। সেই জায়গাটা একটু মনে হয় আর একটু পড়াশোনার সময়টা বেশি পেলে ভালো হতো, সেটা সময়টা একটু কমে গেছে। এখন ইলেকশনও এগিয়ে আসছে, আর তারপরে মানুষের প্রচুর ফোন আসে, সেগুলো ধরা উচিত আমার, আমি সেগুলো ধরি। একটু পড়াশোনার পরিমাণটা কমে গেছে, বাকি আর ঠিক আছে। আর একটু যোগাযোগটা কমেছে, বিদেশ যাওয়ার পরিমাণটা বিগত 4 বছর একদমই হয়নি। বিদেশে গিয়ে 5 জনকে ধর্মের কথা বলা, এগুলো একদমই করা যায়নি। ভারতবর্ষের মধ্যে কয়েকটা জায়গায় অবশ্যই গিয়ে যেতে পেরেছে, কিন্তু ভারতের বাইরে যাওয়াটা বিগত 4 বছর ধরে বন্ধ হয়ে গেছে একদমই। আচ্ছা, আপনি যে এরকম একটা পরিবার থেকে বিলং করছেন, মানে বলতে গেলে স্বয়ং বৈষ্ণব গুরু অদ্বৈতাচার্য আপনার বংশধর, বিজয় কৃষ্ণ গোস্বামী আপনি একজন অন্যতম বংশধর। তো আপনার কখনো মনে হয় না যে এরকম একটা জায়গা থেকে আপনি রাজনীতিতে এসেছেন, এর জন্য আপনাকে অনেক কঠিন সমালোচনার মুখে পড়তে হচ্ছে? দেখুন, সমালোচনা তো 100 বার থাকতেই পারে, কিন্তু আমার যেটা কোথাও মনে হয়েছিল প্রথম, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তারা যখন আমাকে সিলেক্ট করলেন শান্তিপুর বিধানসভার জন্য প্রার্থী হিসাবে, তখন তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 3য়বারের জন্য। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মুখ্যমন্ত্রীকে ফেরানো যায় না, আর আমি অন্তর থেকে ওনার প্রতি খুব শ্রদ্ধাশীল।
আমি ওনাকে শ্রদ্ধা করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা, 21-এর নির্বাচনটা আমি দেখেছি। আমার মনে হয়েছে যে উনি পশ্চিমবঙ্গ নিয়ে এবং দল নিয়ে অনেক বেশি ভাবছেন। না, আমরা বলতে গেলে শান্তিপুরের মানুষ এরকম ভাবে আপনাকে প্রথমে রাজনীতিতে দেখিনি কখনো সেরকম ভাবে। আপনি হঠাৎ করে কি করে মানে হঠাৎ করে বলতে দুটো ঘটনা বলতে হবে। দেখুন, আমি রাজনৈতিক মনস্ক ছিলামই, তার কারণ আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার অনার্স এবং আমার এমএ এবং আমার স্পেশালাইজেশন হচ্ছে জ্যোতি বোসের উপরে। আচ্ছা আমি একজন স্টুডেন্ট হিসাবে তখন আমি কলেজে পড়ি, কলেজ পাস করে জাস্ট এমএ তে গেছি, কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ি। আমি কিন্তু জ্যোতিবাবুকে মিট করেছিলাম ইন্দিরা ভবনে। আচ্ছা ওনার কি একটা সাক্ষাৎকার এরকম, তখন তো আর এইরকম পরিবেশের মধ্যে সাক্ষাৎকার ছিল না, 1:1 কিছু কথা বলেছিলাম আমার থিসিসের ওপরে। আমি জ্যোতিবাবুর ওপরে স্পেশালাইজেশন করেছি। তারপরে একটা সময় আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আমার তৈরি হয়। মাঝখানে একটা বড় সরকারি চাকরি করার একটা বাসনা ছিল, সেটা তো অলমোস্ট করেও ছিলাম, কিন্তু তারপরে আধ্যাত্মিকতা আমাকে টেনে নিয়ে গেছিল। কিন্তু 2016 সালের সময় থেকে আমার সঙ্গে দক্ষিণপন্থী রাজনীতির যথেষ্ট যোগাযোগ ছিল, বিশেষ করে শান্তিপুরের পৌরপতি অজয় দে। যেহেতু তিনি আমার ওয়ার্ডের মানুষ ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, একটা পারিবারিক সম্পর্ক ছিল, দীর্ঘদিন শান্তিপুর সামলেছেন, সেই হিসাবে একটা যোগসূত্র। তারপর উনি সরকারি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাকে ডাকতেন এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে বিভিন্ন জায়গাতে যেতাম। এটা বেড়ে গেল 19 সালের পরে। 19 সালে লোকসভা নির্বাচনে যখন ধর্মের ভিত্তিতে ভোটটা হলো প্রথম পশ্চিমবঙ্গে, তখন আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে এই জিনিসটাকে আটকানো দরকার, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু উত্তরপ্রদেশের সাথে মিলবে না, আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আসামের সাথেও মিলবে না। ফলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এইখানটাতে কিছু মানুষের সহযোগিতার দরকার ছিল। সেই সময় আমি কিন্তু 21 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দে শান্তিপুর, শুধু শান্তিপুর বলে না বহু জায়গায় আমি কিন্তু আমার মতো করে দলের নির্দেশে প্রচারে গেছিলাম যে না, এটা ভুল হচ্ছে, যে ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ভোট করা যাবে না। সেইটাতে আমার মনে হয়েছিল যে না, এটা আমার একজন নাগরিক হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে করার দরকার। তারপরে আস্তে আস্তে উনি সিলেক্ট করলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস দল তো বহু মানুষকে নিয়ে এসেছেন, বিশেষ করে 21-এর নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা পরবর্তীকালে এমএলএ হয়েছেন। ডক্টর রানা চ্যাটার্জি, খুব ভালো ডাক্তার, বালি ওই অঞ্চলের, উনি এমএলএ হয়েছেন। টলিপাড়ার অনেকজন মানুষ এসছেন, বিশিষ্ট কয়েকজন সমাজসেবী আমাদের দলে এসছেন, এমএলএ হয়েছেন, বিশিষ্ট কিছু শিক্ষক এসছেন। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ধর্মজগৎ থেকে না আসার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা বলতে পারেন যে ধর্মজগৎ থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রথম, এই যে এই দিকটা আমার একটা আলাদা জায়গা ছিল, কিন্তু এটা ভাবার কোনো জায়গা নেই যে ধর্মজগৎ মানেই বিজেপি, বিজেপি মানেই ধর্মজগৎ না। এটা আমার এটা কখনোই মনে হয়নি। আমাকে ডাক এসেছে, আমিও গেছি, তবে রাজনীতির সাথে আমার যুক্ত ছিলাম। তবে হ্যাঁ, তখনকার পড়াশোনাটা বর্তমান সময় আমার বিরাট কাজে দিয়েছে। আচ্ছা, বলতে পারি। আপনার প্রসঙ্গ এলেই স্বাভাবিকভাবে আপনার মানে ব্যাকগ্রাউন্ড মানে বাড়ির প্রসঙ্গ আসেই। তো মানে আপনি যখন এরকম একটা বৈষ্ণব ফ্যামিলির একজন ছেলে, তো সেক্ষেত্রে আমাদের বলা যায় যে বিজেপি হচ্ছে একটা হিন্দুত্ববাদী দল, তো কখনো ওখান থেকে অফার এসেছিল বা আপনি কেন ওখানে গেলেন না? বিজেপির থেকে কোনোদিন অফার আসেনি, এলেও আমি যেতাম না, কারণ আমি 1980-র দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা রাজনৈতিক দল শান্তিপুরে এসে আমাদেরকে হিন্দুত্ব শেখাবে, এটা আমি মন থেকে মেনে নিতে পারবো না, এবং আমি জোর গলায় বলছি আমি কোনোদিন যাবো না। এটা হতে পারে না, আমার আপত্তি এই জায়গাটাতে। আমরা মানুষজনদেরকে 15 পুরুষ ধরে হিন্দুত্ব শিখিয়েছি, সনাতন ধর্ম শিখিয়েছি। 80-র দশকে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলো, যারা সিপিএম এর হাত ধরলো শহীদ মিনারে, জ্যোতিবাবু মাঝখানে, একদিকে অটল বিহারীজি, একদিকে লালকৃষ্ণ আদবানিজি, তারা আবার নতুন করে সনাতন ধর্ম শেখাচ্ছে। তাহলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে কেন তোমরা জোট করেছিলে? অর্থাৎ তোমরা স্বার্থে চলো, স্বার্থেই চলো, তাতে কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতা নীতি নিয়ে চলছে, ব্যাস এটাই সঠিক। ভারতবর্ষ আমাদের যা শিক্ষা দিয়েছে আমরা সেটাই তুলবো। কোনোদিনটা হতে পারে না যে ভারতবর্ষটা শুধুমাত্র হিন্দুদের জন্য তৈরি হবে, এটা হতে পারে না। ভারতবর্ষ হলে আমরা গান্ধীজিকেও সম্মান করি, প্রণাম করি, আমরা কালামকেও আমরা প্রণাম করি, সম্মান করি। ওই দলটার সঙ্গে কখনোই ভারতবর্ষ খাপ খায় না এবং খাবেও না আগামী দিনে, এটা আমি বলতে পারি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে মুসলিম দূষণ।
এটাকে আপনি কি চোখে দেখছেন? মুসলিম তোষণের অভিযোগটা যে রাজনৈতিক দলরা করছে, আপনি আমাকে বলতে পারেন হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এরকম ব্যাপার? দুই হচ্ছে, তাহলে বিজেপি কি মতুয়া তোষণ করছে না? যদি আমি এটা বলি, একই বাড়ি থেকে একজন এমপি, একজন এমএলএ, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তা তারাও তো তাহলে মতুয়া তোষণ করছে। আমি যদি বলি অ্যাকচুয়ালি মুসলিম তোষণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভালোবাসেন, সেই সাথে সাথে উনি হিন্দুদের জন্য ডেভেলপমেন্ট করেছেন। একদম স্ট্রেট উত্তর হচ্ছে কালীঘাট থেকে কঙ্কালীতলা, কঙ্কালীতলা থেকে কিরিটেশ্বরী, কিরিটেশ্বরী থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম থেকে মহাকাল মন্দির। সব জায়গার ডেভেলপমেন্ট যদি কোনো সরকার করে থাকে সেটা কিন্তু মামাটি মানুষের সরকার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি ধরুন কোনো দরগাতলার উন্নয়ন হয়, কোনো ফকিরতলার উন্নয়ন হয়, তাতে অসুবিধাটা কি আছে? ক্ষতি তো কিছু নেই। হুগলি প্রায় 80% হিন্দু মানুষকে নিয়ে তৈরি হওয়া একটি জেলা, সেই জেলায় তো অধিকাংশ এমএলএ আমাদের। বর্তমানে 24-এর ইলেকশনের পরে এমপিও আমাদের। এমপি তো সুযোগ পেয়েছিল 19 সালে, বিজেপি এমপি তো লকেট চট্টোপাধ্যায় তো জিতেছিলেন, তা তিনি কিছু নতুন ভাবালেন না কেন? ভাবতে পারেননি তো, ভাবানো যায়নি তো। মুসলিম তোষণ অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়, কিন্তু আমি মনে করি এটা কি আপনারা কোথাও বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য কিচ্ছু করেননি? এটা তো ঠিক কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকলে যে মন্দিরগুলো দেখতে পাওয়া যায়, উনি নিজে পুজো করেন, পুজো দেন, সেই হিসেবে ওনাকে নিয়ে এরকম ঘটনা বা তাচ্ছিল্য, এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস দল কখনো সমর্থন করে না। আমরা ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের রাজনীতিটা করে, তো সেই জন্য ওরা এটা বলতে পারে। আপনি বলুন, ভারতবর্ষের বুকে কোনো বিরোধী দলনেতা আমাদের স্টেট ছাড়া এমন কেউ আছে যে বলতে পেরেছে আমার মুসলিম ভোটের দরকার নেই? বিজেপিতে আমরা ভুলে কি করে যাব যে ওখানে মুক্তার আব্বাস নকভির মতো সংখ্যালঘু নেতা ছিল, শাহনওয়াজ হুসেনের মতো সংখ্যালঘু নেতা ছিলেন বাজপেয়ীজির সময়। তার পরবর্তীকালে 2004 সাল থেকেও বিরোধী দলের জায়গায় শাহনওয়াজ হোসেন দারুণ বক্তব্য রাখতেন। তা সেই নামগুলো আজকে হঠাৎ করে বিজেপি বাদ দিয়ে দিল। শাহনওয়াজ হোসেন কি হিন্দু ছিলেন? তা উনি কি বিজেপি দল করেননি? করেছেন তো। তাহলে আজকে হঠাৎ করে বিজেপি দলটা কেন, মানে এইরকম কেন মনে হচ্ছে যে শুধু হিন্দুদের নিয়ে তৈরি একটি রাজনৈতিক দল? সময় পাল্টেছে, তো তাই ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করতে হবে ভারতবর্ষকে, তাই এই কথাগুলো উঠে আসছে। এটার বাইরে আর কিছু বলার নেই আমার। শান্তিপুরের শিল্প কিছুদিন আগে, বলতে গেলে মূলত তাঁত শিল্প শান্তিপুরের ভিত্তি। কিছুদিন আগে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এখান থেকে ঘুরে গেছেন। তো শান্তিপুরের শিল্প ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের স্টেট গভর্নমেন্ট বা আপনাদের দিক থেকে কতটা আপনারা এগিয়ে, কতটা ভাবছেন এই জায়গাটাকে নিয়ে? এমএসএমই এবং আনন্দধারা প্রকল্প, এই দুটোর উপরে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি সার্বিকভাবে ডেভেলপমেন্ট করার। কুটির শিল্প হিসাবে শান্তিপুরের তাঁত শিল্প ছাড়া তো আর বলার মতো কিছু নেই, কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমি একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, 2014 সাল লোকসভা নির্বাচন কাম শান্তিপুরের উপনির্বাচন, প্রার্থী অজয় দে এবং সেই সময় বিরোধী প্রার্থী সম্ভবত ইয়ার আলী মল্লিক। দুজনেরই নির্বাচনী এজেন্ডা ছিল তাঁত শিল্পকে বাঁচাতে হবে। 11 সালেও তাই ছিল। 11 সালে যখন নির্বাচনী এজেন্ডা হয়ে গেছে যে শান্তিপুরের তাঁত শিল্পকে বাঁচাতে হবে, তাহলে আজকে 26 সালে এসে নতুন করে আর কিছু বলার নেই। আমি বলছি 14 নির্বাচনও একটা এজেন্ডা ছিল, 11তেও একটা এজেন্ডা ছিল। ইয়ার আলী আজও বেঁচে আছে, ইয়ার আলীকে জিজ্ঞেস করলে দেখা যাবে আমাদের দলের সঙ্গে যুক্ত। ইয়ার আলীও বলবে হ্যাঁ আমি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি জিতে এলে তাঁত শিল্পকে বাঁচাবো। তো ভাবতে পারছেন এটা তো ক্ষয়িষ্ণু হয়েছে, ক্রমান্বয়ে আস্তে 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 আস্তে। আমি কেন এই উদাহরণটা দিলাম? আমি দায় এড়াবার জন্য দিইনি, এটা ক্রমশ ক্ষয়িষ্ণু। তারপরে কোভিড আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসছে, যেমন নতুন ঢাকি আর পাওয়া যাচ্ছে না, অল্প বয়সীরা কেউ ঢাক বাজাচ্ছে না। আপনি দেখবেন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী রাস, ঠিক তেমনি তাঁতিরা কিন্তু আর নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না তাঁতিদের মধ্যে। ফলে আগামী দিনে সত্যি হ্যান্ডলুমকে নিয়ে আমরা চিন্তায় আছি। কিন্তু তারপরও আমি বলছি শান্তিপুরের বেশ কিছু জায়গা আছে
যে যারা হ্যান্ডলুমে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের কিন্তু সরকার তাতে সহযোগিতা করছে, কিন্তু সত্যি কথা বলতে হ্যান্ডলুম করে যে পরিশ্রম এবং শাড়ির যে দাম, সেই বাজারটা পাওয়ার লুমের সময় টিকতে পারছে না। ঘন্টায় 3টে শাড়ি, ঘন্টায় 4টে শাড়ি, আর সেখানে 3 দিনে একটা শাড়ি। স্বাভাবিকভাবেই লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ওই অনেকটা বোতাম ফোনের সাথে স্মার্টফোনের লড়াই। এবার কারা আর বোতাম ফোন ইউজ করবে বলো, সবাই স্মার্টফোন ইউজ করছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি যে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। মুখ্যমন্ত্রী তো গতবারের বাজেটে একটা টাকাও বরাদ্দ করেছেন, সেই টাকা অনেকে পেয়েওছে। প্রচারটা আমরা সেভাবে করিনি, কারণ ডাইরেক্ট গভর্নমেন্ট বেনিফিশিয়ারিদের টাকাটা ডাইরেক্ট দিয়েছে। তাঁত শিল্প ধ্বংস যে শুধুমাত্র তৃণমূলের কারণে হয়েছে এটা নয়। বস্ত্রমন্ত্রী দুদিন আগে এসেছিলেন, তা আপনি বলতে পারবেন বস্ত্রমন্ত্রী কি কোনো সঠিক দিশা দেখিয়ে গেছেন? তার বক্তব্য আমি শুনেছি, আমি নিরপেক্ষ মানুষ হিসেবে বলছি, তার বক্তব্যে কোনো সঠিক দিশা ছিল না। উল্টে আমি একটা কথা বলবো যে গিরিরাজ সিং কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, এই মানুষটাই তো বলেছিলেন যে দিল্লির সরকারের মন্ত্রী হিসাবে যে তৃণমূল কংগ্রেস দল বা মামাটি মানুষের সরকার সঠিক হিসাব দিতে পারিনি, তাই আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছি। তারপর সুপ্রিম কোর্ট কি রায় দিল? ভাবতে হবে, আজকে উনি এই পদে নেই। তাহলে তিনি যখন পঞ্চায়েত মন্ত্রী থেকে গ্রামোন্নয়ন দপ্তর সামলিয়ে যখন পশ্চিমবঙ্গের জন্য কোনো দিশা দেখাতে পারলেন না, তার কথা তখন ভুল প্রমাণিত হলো, তার কাছ থেকে আমি মনে করি বিজেপি কিছু প্রত্যাশা করতে পারে। আমি করি না, বা শান্তিপুরবাসীও করে না, শান্তিপুরের তাঁতিরা করে না। স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের শান্তিপুরের স্বাস্থ্যর দিকটা যদি আমরা দেখতে যাই, যে শান্তিপুরে একটি মাত্র হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, যেখান থেকে মানুষের একটা মানে বলতে গেলে একটা অভিযোগ থাকে যে প্রচন্ড পরিমাণে রেফার হয়। তো এই দুর্ভোগটা কবে যেতে পারে বা কিভাবে কি করা যায় এটাকে নিয়ে? দুটো কারণে রেফার করতে হয়। বহু এমএলএ এসছে, বিরোধী দলেই তারা থেকেছে, কেউ কেউ বিরোধী দল থেকে শাসক দলে সুযোগ পেয়েছে। অজয় দা 1.5 বছর পেয়েছিলেন, পেয়েছে, কিন্তু শান্তিপুর হসপিটালে ব্লাড ব্যাংক করতে পারেনি কেউ। আমি করেছি এবং আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি, সামনের মাসের 1 তারিখে এটার উদ্বোধন। ব্লাড ব্যাংক থাকা মানে ডাক্তাররা সাহস করবে অপারেশন করবার, রক্তের যোগানটা থাকবে। আপনি বলুন রেফার কেন করি আমরা? আমাদের যদি ব্লাড ব্যাংক না থাকে, আমরা যদি অপারেশন না করতে পারি, পরিকাঠামো তো একটা ব্লাড ব্যাংক না হলে একটা হসপিটালকে আপনি কোনো অবস্থাতেই তার উন্নয়ন করতে পারবেন না। আমি তো করেছি মানে আমি করে দেখিয়ে দিয়েছি, সব হয়ে কমপ্লিট। এটা নিয়েও অনেকে বলেছেন ফেসবুকে যে আমি নাকি মিথ্যাচার করছি। আমি সবাইকে বলতে চাইছি, আপনারা একবার শান্তিপুর হসপিটালে যান, ব্লাড ব্যাংক সেন্টারটা আলাদা জায়গায় করা আছে, বোর্ড লাগানো থেকে শুরু করে এভরিথিং ইজ রেডি। সেন্টার ভিজিট করে গেছে, এবং এই প্রথম শান্তিপুরের ইতিহাসে স্বাস্থ্য সচিব নিজে এসে, এখন বর্তমানে যিনি আছেন নারায়ণ স্বরূপ নিগম, উনি নিজে এসে ভিজিট করে গেছেন এবং বলে গেছেন হ্যাঁ সব রেডি, এবার ইনোভেশন করে দাও, তারপরে প্রথাগত যে কাজগুলো আছে আমরা করব। খুব সম্ভবত আমরা 1 তারিখেই ইনোভেশন করছি ব্লাড ব্যাংকের। এসএনসিইউ 10 বেডের, অর্থাৎ বাচ্চাদের জন্য, সেটাও একই সাথে এই প্রজেক্টটা আছে। এই দুটো কাজ কিন্তু শান্তিপুর হসপিটালের জন্য আমি করে গেলাম। আমি জানি না মানুষ আমাকে রাখবে কিনা, কিন্তু এটুকু বলতে পারি আমি কিন্তু ভিতটা তৈরি করে গেলাম। এবারে 3 তলা বিল্ডিং হবে না 5 তলা বিল্ডিং হবে, সেটা ভবিষ্যতে মানুষ বুঝবে। আমার মতো করে স্বাস্থ্য দপ্তরে গিয়ে বারংবার এই কাজটা তুলে আনা, এটা কম বড় কথা ছিল না। একটা মুখে বলা খুব সহজ, একটা ব্লাড ব্যাংক করতে যে পরিমাণ সতর্কতা এবং যে পরিমাণ বিভিন্ন ফাইল পাস করতে হয়। এবং আপনাদের বলে রাখি, ব্লাড ব্যাংক কিন্তু শুধু রাজ্য সরকারের ইচ্ছাতে হয় না, সেন্ট্রালের ভূমিকা থাকবে। সেন্ট্রাল টিম এসে ভিজিট করবে, সেন্ট্রাল টিম এবং ভিজিট করে খুব তারা হ্যাপি। আজকে সেই কাজটা আমরা করতে পারছি। তাহলে আপনি বলুন যে কেন আমি করিনি? নিশ্চয়ই আমার সময় পঞ্চায়েত সমিতি এক্সিকিউটিভ এজেন্সি ছিল মাত্র 6টা। আমরা সুস্বাস্থ্য কেন্দ্র করেছি ব্লকে আমার দ্বারা। পঞ্চায়েত সমিতি এজেন্সি ছিল বলে পঞ্চায়েত সমিতির একজন লিডার বললেন যে পঞ্চায়েত সমিতির টাকা, পঞ্চায়েত সমিতির করা কাজ নাকি আমি ফিতে কেটে উদ্বোধন করছি। দেখেছেন নিশ্চয়ই, আপনারাও দেখেছেন। কিন্তু টাকাটা পঞ্চায়েত সমিতির নয়, পঞ্চায়েত সমিতি এক্সিকিউটিভ এজেন্সি, অথরিটি নয়, রাজ্য সরকারের প্রজেক্ট। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার
যেটা নিয়ম আছে সেইভাবেই এটা করা হয়েছে। বেলঘড়িয়া 1-এ হয়েছে, বেলঘড়িয়া 2-এ হয়েছে, হরিপুরে হয়েছে, মানিকনগর চর আমার বিধানসভার সব থেকে দূরবর্তী জায়গা, সেখানে আমি একটি হেলথ সেন্টার করে দিয়েছি। ওখানকার মানুষের স্বাভাবিক যেগুলো ট্রিটমেন্ট সেগুলো ওখানেই হয়। শান্তিপুর হসপিটালের একজন ডাক্তার গ্রিনিস বুকে নাম তুলেছেন শান্তিপুর হসপিটালের ওটিতে চিকিৎসা করে। আচ্ছা, ডক্টর ব্যাপারী, পবিত্র ব্যাপার। একদম তিনি শান্তিপুর হসপিটালে, তার ট্রান্সফার হয়ে যাচ্ছিল। আমি আমি আমার বিধায়ক হিসাবে ক্ষমতা প্রয়োগ করিনি, আমি অনুরোধ করেছিলাম যে ব্যাপারী সাহেবকে তুলবেন না, কিছুদিন সুযোগ দিন। তারপর কিছুদিন তিনি বদলি হলেন, আবার তাকে নিলেন। সেই রেকর্ডটার কথা তো কেউ বলছে না। এবং তিনি কিন্তু শান্তিপুরের বাসিন্দা নন যিনি এখানে এসছেন ট্রিটমেন্ট করাতে, তিনি বাইরে থেকে এসছেন, অর্থাৎ কৃষ্ণনগরের ওই সাইড থেকে তিনি এসে শান্তিপুরে একটি অপারেশন করিয়েছেন, যেটা গ্রিনিস বুকে নাম তুলেছে। এরকম অপারেশন শান্তিপুরে বা ভারতবর্ষে কোথাও হয়নি, তিনি করেছেন শান্তিপুরে। তো এটা কি কম বড় প্রাপ্তি আমার জীবনে? নিঃসন্দেহে শান্তিপুরের মানুষের জন্য একদম। এবং আমরা প্রস্তুত আছি। আপনি দেখুন আগের থেকে শান্তিপুর হসপিটালে যে সমস্ত ডাক্তার আছে অনেক যোগ্য, দাঁতের ডিপার্টমেন্ট বলুন, চোখের ডিপার্টমেন্ট বলুন, বেবির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। এখন ডাক্তার দিনের শেষে সে তো মানুষ, কিছু তো ভুল থাকে, কিছু তো ঘটনা ঘটে। কিন্তু ব্লাড ব্যাংক আমি মনে করি, আমারও বলবো, আমি ভিত করে গেলাম। যদি শান্তিপুর মানুষ আমাকে রাখে আমি 5 তলা বিল্ডিং করবো, আর যদি মনে করে না রাখে, যে আসবে সেই যদি মনে করে এই ভিতটা যোগ্য, সে 5 তলা করতে পারে, না হলে ভিতটাই পড়ে থাকবে, আর কিছু হবে না। কিন্তু ব্লাড ব্যাংক কেউ করতে পারেনি, আমি করে দেখালাম। টিএমসি তে থেকেও আপনি শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে একটি রাম মন্দিরের সংস্কার করেছেন। এটা মানে হ্যাঁ, এটা নিয়ে আপনাকে কখনো দলের অন্দরে কখনো কিছুর সম্মুখীন হতে হয়েছে? না না, রাম ভগবান শ্রী রামচন্দ্র বিজেপির নাকি ওরা জানে না। যদি কোনোদিন সুযোগ হয় 1:1 নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে আমি একটা প্রশ্ন করব যে আপনারা বলতে পারবেন ভারতবর্ষের প্রথম রামচন্দ্রের বিগ্রহ কোথায় পুজো হয়েছে? আমি আপনাদের আজকে একটা তথ্য দিয়ে রাখি, ভারতবর্ষের প্রথম শ্রীকৃষ্ণ মূর্তি কোনটি? এত তো শ্রীকৃষ্ণ বিগ্রহ আছে, এত হাজার কোটি কোটি, কেউ জানে না। আমি বলে দিচ্ছি, উড়িষ্যায় গোপীনাথ জিউয়ের মন্দির বালাসোরে অবস্থিত। আগের নাম ছিল বালেশ্বর, এখন বালাসোর। ওই মূর্তিটি স্বয়ং রামচন্দ্র নিজে নির্মাণ করিয়েছিলেন। তখন ওই বাঁশিধারী ওই রূপটার সাথে কেউ কিন্তু পরিচিত নন, কেউ জানেই না এই মূর্তিটা কিসের মূর্তি। সে রামচন্দ্র নিজে বলেছিলেন আগামী দিনে আমি এই রূপে আসছি। সেই গোপীনাথ জিউয়ের মন্দিরে তিনি পূজিত হন ক্ষীরচোরা গোপীনাথ হিসাবে, বালেশ্বরের বিখ্যাত মন্দির, পৃথিবীর প্রথম কৃষ্ণ। এই তথ্যগুলো ওরা জানে? কিছুই জানে না। জয় শ্রীরাম মুখে শুধু ওরা বলতে পারে, আমিও তো বলছি জয় শ্রীরাম। শান্তিপুরের মোদক সম্প্রদায়দের তৈরি ওই মন্দিরটির বয়স 350 বছর। রঘুনাথ জিউয়ের মন্দির। শান্তিপুরের প্রত্যেকটি বিগ্রহ বাড়িতে রঘুনাথ জিউ প্রতিষ্ঠিত আছেন, আমার বাড়িতেও আছেন। বলতে গেলে আমরা একদম 2026 নির্বাচনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তো ভবিষ্যতে যদি আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন শান্তিপুরে, আপনার ফার্স্ট এজেন্ডা কি হবে? শান্তিপুরের গর্বের উৎসব হচ্ছে রাস উৎসব, যেটার জন্য শান্তিপুরকে সারা বিশ্ব চেনে। এছাড়াও আরো অনেক বিষয়ের জন্য চেনে, কিন্তু তার মধ্যে রাস অন্যতম। আমার সময়ে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আনতে সক্ষম হয়েছিলাম শান্তিপুরের রাসে। আবারও বলছি, এর আগে কেউ পারেনি। এটা আমার অহংকার না, এটা আমার ভালো লাগার জন্য বলছি। শান্তিপুরের রাসকে আরো হাইলাইট করতে হবে, শান্তিপুরের রাসকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন ধর্মের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমন ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব বা রাসলীলা শুধু স্পিরিচুয়ালি নয়, ফিলোসফিক্যালি এর গুরুত্ব কিন্তু আরো বিরাট। বিদেশের মানুষজনদের এখানে আরো বেশি করে আনতে হবে, যাতে বিদেশেও রাস, শান্তিপুরের রাস কুম্ভ মেলার পরে দ্বিতীয় কার্নিভাল অফ ওয়ার্ল্ড, সেটাকে দেখাতে হবে। এটা আমার একমাত্র ইচ্ছা। শান্তিপুরের মানুষের কর্মসংস্থানের অভাব হয়ে গেছে, তাঁত শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে। শান্তিপুরে একটি বড় ইন্ডাস্ট্রি আনার আমার ইচ্ছা আছে। কি, কোথায়, কেন, কিভাবে এখন বলবো না, পুরোটাই সরকারের সঙ্গে আলোচনা করব।
শান্তিপুরে ইন্ডাস্ট্রি এলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এটার প্রয়োজনীয়তা আছে। 3 নম্বর হচ্ছে শান্তিপুরের পুরনো দেবদেবালয়ের যেটুকুনি উন্নতি হয়েছে আরো কিছু উন্নতি করতে হবে, অর্থাৎ এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিটাকে টিকিয়ে রাখতে হবে, এটা একটি টার্গেট। আর একটা শেষ বলবো, শান্তিপুর হসপিটালের ব্লাড ব্যাংক হয়ে যাওয়ার পরে তার আরো কিছু ডেভেলপমেন্ট দরকার। স্বাস্থ্য, সামাজিকতা এবং কর্মসংস্থান, এই 3টের উপর দাঁড়িয়ে থাকবে আমার আগামী দিনের শান্তিপুর। এসআইআর চলছে, তো এই এসআইআর কতটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করতে পারে বলে আপনার মনে হয়? রাজনীতির প্রসঙ্গ বাদ দিন, এসআইআর নিয়ে আমি 3টে প্রশ্ন রাখছি, বুকে হাত দিয়ে শান্তিপুরের প্রত্যেকটা মানুষ বলুক যে আমি ভুল তারা ঠিক, অথবা আমাকে এসে ধরিয়ে দিক যে আমি ভুল তারা ঠিক। প্রথম হচ্ছে 2024 সালে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে একজনও, হোক সে মুসলিম হোক সে হিন্দু, তাদের যদি ভোট বাদ যায়, এটা তাহলে 2024-এ কেন হলো না? তাহলে একটা মানুষ 2024 সালে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলো, হাতে কালি নিল, ইভিএম এর বোতাম টিপলো, সে 26-এ ভোট দিতে পারবে না কেন? 26টাকে বাছা হলো, এটা তো একটা রাজ্যের নির্বাচন, দেশের জন্য হলো না কেন? নাম্বার 2, নির্বাচন কমিশন যদি বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে ভোট নিতে পারে, তাহলে হেয়ারিংটা বাড়িতে গিয়ে হলো না কেন? উপযুক্ত সময়টা দেয়া হলো না কেন? 25 সালে তো কোনো ভোট ছিল না পশ্চিমবঙ্গে, আরো আগে কেন শুরু করা হলো না? পুরো 25 সালটা এমন একটা সাল যেখানে কোনো ভোট নেই, কয়েকটা উপনির্বাচন ছাড়া, করলো না। লাস্ট প্রশ্ন, যে বৃদ্ধ মানুষটি দিন আনে দিন খায়, সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা দিতে গেল, তার যে হয়রানিটা হলো তার দায় কে নেবে? আর কিভাবে একজন বিরোধী দলনেতা বলতে পারেন 1,10,000 মানুষের নাম বাদ দিয়ে দেবো, 1,10,00,000 মানুষের নাম বাদ দিয়ে দেবো? হতে পারে না। তার মানে তারা নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করেছেন। আর লাস্ট প্রশ্ন, পলিটিক্যাল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজেপিকে জবাব দিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কতজন রোহিঙ্গা পাওয়া গেল এবং কতজন রোহিঙ্গার নাম তারা বাদ দিতে পারলো, এই জবাবটা কিন্তু দিতে হবে। আমরা এনআরসি দেখেছি আসামে, একই সাথে ভোট হবে, ওদের এসআইআর হচ্ছে না, আমাদের এসআইআর হচ্ছে। আমরা জানি 12 লক্ষের মধ্যে 7 লক্ষ হিন্দু মানুষকে ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে, মুখে বলুক আর না বলুক। আসামে 40% মাইনরিটি ভোট আছে, এগুলো সবাই জানে, কিন্তু কেউ এগুলো নিয়ে আলোচনা করছে না। আজকে এসআইআর এমন একটা বিষয়, যে বিষয়ে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট গতকাল হস্তক্ষেপ করেছে, 28 তারিখে লিস্ট বেরো। আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো, এসআইআর এ যাদের নাম বাতিল হবে, একটি পোর্টালে বলেছেন এমপি, এসআইআর এ যাদের নাম বাতিল হবে তারা সিএ তে আবেদন করতে পারবে, করে নাগরিকত্ব পাবে। ওয়েল এন্ড গুড, কোনো আপত্তি নেই। আমি পোর্টালকে ধন্যবাদ জানাচ্ছি যে পোর্টাল পরের প্রশ্নটা করতে পেরেছে, এবং এটা আমারও প্রশ্ন ছিল, মাঝখানের সময়টা কি হবে? ধরুন 28 তারিখ একটা লিস্ট বেরোলো, আমি ভোটার নই, ঠিক আছে, সিএ তে আবেদনটা করে দিলাম। আবেদন করার পরে নাগরিকত্ব আসতে 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 50 দিনও লাগতে পারে। সেই সময়টা আমার পরিচয়, আমি ভারতের নাগরিক। তো এমপি উত্তর দিয়েছিলেন, আজও আমার কাছে তার বক্তব্যটা রাখা আছে, আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। ও, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলে তোমরা, এসআইআর বিজেপির যারা আছেন সাংসদরা, বিরোধী দলনেতা, তারা বললেন এসআইআর করো, আর যখন লোকটার নাম বাদ চলে যাবে, সে সিএ তে আবেদন করবে, মাঝখানের সময়টাই কি হবে? সেটা হলো কি দাঁড়ালো বিষয়টা? আন্তর্জাতিক আইন। তখন কেন সরকার বলবে না যে এই দায়িত্বটা সম্পূর্ণরূপে নিতে হবে আমাদেরকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে? এই ভাবনাগুলো খুব ভাবাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, বারংবার আমরা জানতে চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে কতজন সিএ তে আবেদন করেছে, কতজন সিএ এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব পেয়েছে, পার্সেন্টেজটা কত? উত্তর নেই, আমরা জানি না। আমি ডিএম কে প্রশ্ন করেছি, আমি এসডিও কে প্রশ্ন করেছি, কারোর কাছে উত্তর নেই। উত্তরটা থাকবে কি করে? স্বরাষ্ট্র দপ্তর তো জানায়নি দিল্লির। এই জুমলাটা বিজেপি খুব অন্যায় করলো সাধারণ মানুষের সাথে। আমি ভোটের কথা বলবো না, আমরা তো ক্ষমতা এসেই গেছি, 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই।
কিন্তু এই অন্যায়টার উপযুক্ত সাজা কিন্তু সাধারণ মানুষ দেবে বিজেপিকে। আপনারা আজকের দিনটা নোট করে রাখুন, রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। শান্তিপুরে শান্তি বজায় রয়েছে বর্তমানে। একটা টাইমে দেখা গেছিল শান্তিপুরে নানা রকম ঘটনা ঘটতে। তো এদিক থেকে আপনি এটাকে নিয়ে কি বলবেন, যে বর্তমানে এই একই রাজনৈতিক দল রয়েছে, তারপর শান্তিপুরে শান্তি বজায় রয়েছে? এটা আমার কাছে খুব শান্তির। পঞ্চায়েত নির্বাচনে একটি মায়ের কোলো খালি হয়নি। আমরা পরাজিত হয়েছি, আমরা বাগাছড়ায় পরাজিত হয়েছি, খুব মানে দুঃখজনক ভাবে পরাজিত হয়েছি। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির পদ হাতছাড়া হয়েছে, আমাদের কর্মাধ্যক্ষ গুলো আমরা পেয়েছি, কিন্তু কোনো মায়ের কোল খালি হয়নি, বম্বিং হয়নি, গুলি চলেনি, রক্তপাত হয়নি। ভোটটা কিন্তু পঞ্চায়েতে 23 সালে শান্তিতে হয়েছে। সব জায়গায় বিরোধী দলের একটা অবস্থান আছে, বাবলাতেও আছে। বাবলাতে প্রধানটাও আমাদের নেই, আমরা অর্থাৎ দুটো এসটি সিট, সেই দুটো সিটে আমরা হেরে গেছি। আমরা কিন্তু দাঙ্গা করিনি, মানুষ ভোট দেয়নি, আমরা উপপ্রধান পেয়েছি, আমরা সঞ্চালক পেয়েছি, তাই নিয়ে আমরা করছি। আমরা শান্তিটাকে ফিরিয়ে আনতে আমি পেরেছি। আমি আগের পঞ্চায়েতের ইতিহাস নতুন করে তৈরি করিনি। 2, আমার সময় একটি পলিটিক্যাল মার্ডার হয়নি, একটাই মার্ডার হয়েছে, নন পলিটিক্যাল মার্ডার, সেটাও লাইফার দেয়া হয়েছে, তাকে অপরাধী ধরা পড়েছে। কয়েকটি মন্দিরে চুরি হয়েছে, কয়েকটি উদ্ধার হয়েছে। একটি বিখ্যাত মন্দির, সে মন্দিরে আমরা উদ্ধার করতে এখনো অব্দি পারিনি, কিন্তু আমি আশাবাদী সেটা উদ্ধার হবে, ভীষণভাবে আশাবাদী। যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রত্যেকটাই হয়েছে। আজকে ভাইস চেয়ারম্যানের বাড়িতে চুরি হলো, এমন যেন কিছু মনে হলো যে হই হই কাণ্ড, রই রই ব্যাপার হয়ে গেল। তো ধরা পড়ার পরে কেউ কিন্তু একটা ধন্যবাদও দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেবেন না, কারণ তারা জানেন সমালোচনা করতে হয়। সিদ্ধেশ্বরী মন্দিরের ব্যাপারটাও আমি জানি, আমরা খুব কাছাকাছি আছি। আমার সময় একটি রেপ হয়নি শান্তিপুরে, ক্রিমিনাল অফেন্স যথেষ্টই কম। তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সহযোগিতা করছেন, তিনি কড়া হাতে অ্যাডমিনিস্ট্রেশনটা ধরেছেন। এবং আমি এটুকু বলতে পারি, লোকসভা নির্বাচনে আমাদের হার হয়েছে, পৌরসভা নির্বাচনে আমাদের 2টো সিট চলে গেছে, পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফলাফল ভালো মন্দ মিশিয়ে, কিন্তু আমরা ভোট লুট করিনি, আমরা মানুষকে ভোট দিতে দিই। শান্তিপুরের মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পেরেছে 100%, 100%। আমি বাবলার ঘটনাটা বললাম, প্রধান আমরা পাইনি, কিন্তু আমরা ভোট লুট করিনি। বাগাছড়ায় আমরা সাংঘাতিক ভাবে হেরেছি। মানুষ কিন্তু এটাই চাই অ্যাকচুয়ালি। মানুষকেও বুঝতে হবে যে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তি এবং উন্নয়নের সমর্থক হতে চেয়েছে, দুটোই হচ্ছে। শান্তিপুরের গ্রাম বাংলায় প্রায় 70-80 কিলোমিটার রাস্তা আমি করেছি, কোনোটা পিডব্লিউডি থেকে, কোনোটা মাইনরিটি ডেভেলপমেন্ট থেকে, কোনোটা WDSRD এর থেকে হয়েছে রাস্তাগুলো, কোনোটা কৃষি বিপণন দপ্তর থেকে হয়েছে, কোনোটা জেলা পরিষদ থেকে করেছি। উন্নয়ন যেটুকুনি, সব তো করতে পারবো না, চেষ্টা করেছি। আমি এটুকু বলতে পারি, মানুষ যদি আবার আমাকে ফেরত নিয়ে আসে, আমি শান্তিপুরকে ভালো রাখার চেষ্টা করব। জন্মেছি এখানে, মরবো এখানে, এই শহর আমার শহর, এই সংস্কৃতি আমার শহর, এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী রাশে এসছেন, আর কিছু হোক না হোক, রেকর্ড থাকলো, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল 2022 শান্তিপুরের রাস উৎসব ভিজিট করেছেন। অর্থাৎ আগামী দিনে আমার এই চেয়ারে যে বসবে, দল পাল্টাবে, MLA পাল্টাবে, রাস পাল্টাবে না, সেও গিয়ে বলতে পারবে অমুক সালে অমুকজন গেছিলেন। আজ থেকে 40 বছর পরেও এটা সত্য হয়ে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। 40 বছর পরে অন্য কেউ MLA হিসেবে বলতে পারবে যে আপনিও আসুন। একটা কাজ করে গেলাম শান্তিপুরবাসীর জন্য, বোমবেট, চড়া বোমবেট, সেখানেও আমি উন্নয়ন করেছি, এলাকা উন্নয়ন তহবিল থেকে। বহু সমাজ মাধ্যম দেখিয়েছে, বহু সামাজিক মাধ্যম দেখিয়েছে, এটাও আমার গর্ব। এবং চড়া বোমবেটের সাথে আমার সম্পর্ক বহুদিনের, ওখানে যারা পুজো করে তারাও জানবে। নমস্কার।
এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। অবশ্যই সমস্ত দর্শক বন্ধুদের বলবো আমাদের পাশে থাকতে। আর আপনাকে তো অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও, আর বারংবার বলছি আর একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী আপনার কাছে ভবিষ্যতে আবারও হয়তো কোনোদিন সময় পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, যখনই বলবেন আমি তখনই আসবো। যেটা Thank বলে you শুরু so much. করেছিলাম সেটা বলেই শেষ করছি, ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ।